ওটা ছিল জীবন্ত এক শ্মশান। সেখানকার মানুষরা জীবিত ছিল ঠিকই, কিন্তু প্রতিদিন একটু একটু করে মরছিল। গ্রামবাসীরা চাইতো গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু এক শয়তানি শক্তি কাউকেই সেই গ্রাম ছেড়ে বেরোতে দিত না। সন্ধ্যা নামলেই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে যেত। কেউ ঘর থেকে বেরোতো না, কারণ সন্ধ্যার পর তার ছায়া মানুষের আত্মার ওপর পড়ত। সে ছিল এক ভয়ঙ্কর ও হিংস্র আত্মা। সে মানুষকে মেরে ফেলত না, সে মানুষের দু চোখ উপড়ে নিত। বৌমা, অর্পণ কি এখনো ফিরল না? না মা, ও এখনো বাড়ি ফিরেনি। সূর্য ডুবে গেল। গ্রামের সবাই জানে সন্ধ্যার আগে ঘরে ফিরতে হয়। এত দেরি হয়ে গেল, তাও আরই ফিরল না। এমন তো কোনো দিন হয় না। আমার ছেলের কোনো বিপদ হলো না তো? বাড়িতে সুচরিতা দেবী উদ্বেগে ছটফট করছিলেন। তার স্বামী মাধববাবু লাঠিতে ভর দিয়ে অন্য ঘর থেকে বেরিয়ে এলেন। মাধববাবু পুরোপুরি অন্ধ। তার আজও মনে পড়ে সেই দিনটার কথা। তিনি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন এবং হঠাৎ অকাল বৃষ্টি শুরু হয়েছিল। একটি পুরনো বটগাছের নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ এক বিকট মর্মর শব্দে তিনি চমকে ওঠেন। সামনে তাকিয়ে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তার সামনে দাঁড়িয়েছিল এক বিভৎস নারী মূর্তি, যার মুখটা ছিল পুরো ঝলসানো, আর তার হাতে একটা ধারালো ছুরি। তিনি দৌড়তে চাইলেন, কিন্তু মনে হলো তার পা দুটো কেউ মাটির সাথে গেঁথে দিয়েছে। মাধববাবু প্রাণ ভিক্ষা চাইছিলেন, কিন্তু সেই আত্মা কোনো কথা শুনল না। এক পলকে একটি ধারালো ছুরি মাধববাবুর চোখে ঢুকিয়ে দিল। মাধববাবু যন্ত্রণায় আর্তনাদ করছিলেন। কাউকে ছাড়বো না আমি, এই গ্রামের কাউকেই না। এদিকে মাধববাবুর ছেলে অর্পণও মাঠের কাজ শেষ করে ফিরতে দেরি করে ফেলেছিল। এক পাল বুনো জানোয়ার তার ফসলের ক্ষেতে ঢুকে পড়েছিল। তাদের তাড়াতে গিয়েই তার অনেকটা সময় নষ্ট হয়। সে দ্রুত পা চালাচ্ছিল, যাতে বাবার মতো তারও একই দশা না হয়। কিন্তু কিছু দূর যেতেই সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন হাজারো সাপ একসাথে ফুঁসছে। হঠাৎ তার সামনে এক বিশাল আকার নাগিন এসে পথ আগলে দাঁড়ালো। নাগিনটি অর্পণের গলা পেঁচিয়ে ধরল। অর্পণের দম বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই সময় নাগিনটি তার চোখ কামড় বসিয়ে দিল। আর নাগিনটি একটি কুৎসিত নারীতে রূপান্তরিত হল। প্রতাপপুর গ্রামটি এভাবেই তিলে তিলে অন্ধদের বস্তিতে পরিণত হচ্ছিল। সেই গ্রামেই সুমিত্রা নামে এক মহিলা থাকত। সুমিত্রার স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর তাদের 7 বছরের মেয়ে রিয়ার সমস্ত দায়িত্ব সুমিত্রার ওপর এসে পড়ে। সুমিত্রা সেই দায়িত্ব খুব নিষ্ঠার সাথে পালন করছিল। তার স্বামী যেভাবে মাঠে হাড় ভাঙ্গা খাটুনি খাটত, সেও একইভাবে খেতে কাজ করত। সময়ের সাথে সাথে রিয়া বড় হচ্ছিল। সুমিত্রা চেয়েছিল রিয়া যেন উচ্চ শিক্ষার জন্য কলকাতায় যায়, কারণ গ্রামে পড়াশোনার তেমন ভালো ব্যবস্থা ছিল না। সুমিত্রা রিয়াকে শহরে পাঠিয়ে দিল। গত 1 বছর ধরে রিয়া সেখানেই ছিল। আর এই 1 বছর ধরেই গ্রামটি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। রিয়ার কলেজে ছুটি হওয়ায় সে তার মায়ের কাছে আসতে চেয়েছিল। সে তার মাকে না জানিয়েই আসছিল, কারণ সে মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। রিয়া একটুও জানত না যে গত 1 বছরে গ্রামে কী বিভীষিকা নেমে এসেছে। জানবেই বা কী করে? তার মা তো তাকে কিছুই বলেনি। রিয়া বিকেল 5:30 নাগাদ গ্রামের নির্জন স্টেশনে নামল।
স্টেশনের বাইরে পা রাখতেই এক অস্বাভাবিক নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। রাত হলে এমন নিস্তব্ধতা মানা যেত, কিন্তু এই বিকেল বেলাতেও স্টেশনে কোনো মানুষ নেই। স্টেশন থেকে তার বাড়ি ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। স্টেশনে কোনো ভ্যান বা রিকশাও ছিল না। সে ভাবল মাকে ফোন করবে, তারপর ভাবল ফোন করলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তাই সে হেঁটেই বাড়ির দিকে রওনা দিল। কিছুটা পথ যাওয়ার পরেই তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। রিয়া ঝটপট পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু কয়েক পা এগোতেই আবার মনে হলো কেউ ঠিক তার পিঠের উপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু পিছনে ফিরলেই সব ফাঁকা। রিয়া এবার সত্যি ভয় পেতে শুরু করলো। তার মনে অজস্র প্রশ্ন ভিড় করছিল। রিয়া আবার বাড়ির দিকে জোর কদমে এগোতে লাগলো, কিন্তু তখনই ঘটল সেই ঘটনা যা দেখে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল তার চোখের সামনেই এক বিকট বিস্ফোরণ হলো। রিয়া আর্তনাদ করে উঠল। রিয়া যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, তখনই এক দমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, আর সেই হাওয়ার শব্দের সাথে ভেসে এলো এক অট্টহাসি, এক পৈশাচিক হাসি। রিয়া এদিক ওদিক তাকিয়ে চিৎকার করে বলল, কে কে আছো ওখানে? সামনে আসছো না কেন? রিয়ার বুকের ধুকপুকুনি বেড়ে গিয়েছিল, তবুও সে সাহস হারালো না। কিছুক্ষণ পর সেই হাসি থেমে গেল। রিয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু একটু পরেই আবার সেই নারকীয় হাসি শুরু হলো। এবার রিয়া সহ্য করতে পারল না। এবার সে একটা রূপোর লকেট হাতে নিল, সেই লকেট যেটা শহর যাওয়ার সময় তার মা এটা তাকে পরিয়ে দিয়েছিল এবং যাতে আল্লাহর পবিত্র নাম লেখা ছিল। যেই সে লকেটটি শক্ত করে হাতে চেপে ধরল, চারপাশের সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সেই বিভৎস হাসি থেমে গেল এবং সামনের আগুনটাও নিভিয়ে গিয়ে রাস্তা আগের মতো হয়ে গেল। রিয়া কিছুই মাথায় ঢোকাতে পারছিল না। ঠিক তখন তার ফোন বেজে উঠল। সে ফোন ধরল। রিয়া, কি হয়েছে মা? তুই ফোন ধরছিস না কেন? মা মা ওখানে কি হয়েছে মা? তুই কোথায়? মা, আমি গ্রামে চলে এসেছি, আমি বাড়ির পথেই আছি। রিয়া যখনই বলল যে সে গ্রামে এসেছে, সুমিত্রার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তার মুখের রক্ত যেন শুকিয়ে গেল। তুই গ্রামে কখন এলি? তুই আমায় কেন জানালি না? রিয়া, তুই খুব বড় ভুল করেছিস না জানিয়ে এসে। তুই জানিস না গ্রামে কি তাণ্ডব চলছে? আমাদের পুরো গ্রাম একটা অভিশপ্ত আত্মার কবলে পড়েছে মা। কোনো এক অপশক্তি মানুষকে অন্ধ করে দিচ্ছে। গ্রামের নারী, পুরুষ, যুবক সবাই অন্ধ হয়ে যাচ্ছে, শুধু ছোট বাচ্চাদের ছাড়া। সুমিত্রা যখন রিয়াকে এসব বলছিল, তখনই আবার সেই অট্টহাসি ফেটে পড়ল। হঠাৎ আসা এই শব্দে রিয়ার হাত থেকে ফোনটা আবার ছিটকে নিচে পড়ে গেল। ফোনটা তোলার আগেই এক অদ্ভুত ঘূর্ণিঝড় এসে ফোনটাকে উড়িয়ে নিয়ে গেল। এবার রিয়ার ভয় রাগে পরিণত হলো। সে তার সেই লকেটটি উঁচু করে ধরে বাতাসের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কে তুমি? কেন আমাদের গ্রামে এই অভিশাপ দিয়েছো? তুমি তো এসব করছো, কেন করছো এসব? উত্তর দাও। রিয়ার কথা শুনে সেই অদৃশ্য নারী মূর্তিটি এক বিকট অট্টহাসি দিয়ে সামনে ফুটে উঠল এবং বলল, গ্রামের মানুষকে আমি অন্ধ করিনি, তারা তো আগে থেকেই বিবেকের দিক দিয়ে অন্ধ ছিল। সবাই অন্ধ, তুইও তো আমায় চিনতে পারলি না। কে তুমি? আমি মল্লিকা, তোর সেই মল্লিকা দিদি। তুমি মল্লিকা দিদি? কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? এরপর মল্লিকা তার গল্প শোনাতে শুরু করে। 1 বছর আগের কথা। মল্লিকা গ্রামের এক সাধারণ মেয়ে। সেদিন গিয়েছিল গ্রামের হাটে। ঠিক তখনই গ্রামের দাপুটে মুখিয়ার ছেলে রঞ্জয় সেখানে হাজির হলো। আরে কে রে বাবা, আজ দেখি চাঁদের হাট বসেছে আমাদের বাজারে। সুন্দরী, কি কিনছো গো? একটু সাহায্য করব নাকি? আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই, দয়া করে আমার রাস্তা থেকে সরে যান। বাহ, মেজাজ তো দেখি ভালোই আছে। এই মেজাজটা আমার খুব পছন্দ। এসো না, একটু গল্প করি। তুই কি ভেবেছিস তুই মুখিয়ার ছেলে বলে আমি তোকে ভয় পেয়ে যাব? কখনো না। গ্রামের সবাই তোকে ভয় পেতে পারে, কিন্তু আমি তোকে একটুও ভয় পাই না। এই যা, মশালটা নিয়ে আয়। রঞ্জয়ের কথা মতো তার এক সঙ্গী একটা মশাল নিয়ে এসে তাকে দিল। রঞ্জয় একটুও দেরি না করে মল্লিকার গায়ে আগুন ধরিয়ে দিল। মল্লিকা চিৎকার করছিল। গ্রামের লোকরা চাইলেই তাকে বাঁচাতে পারত, কিন্তু মুখিয়ার ছেলের ভয়ে কোনো লোক তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি।
সবাই পাথরের মতো দাঁড়িয়েছিল। সেদিন আমি সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু গ্রামের লোকেরা অন্ধের মতো দাঁড়িয়েছিল। আমি মানছি যে গ্রামবাসীরাও অপরাধী, কিন্তু বিচার এভাবে হয় না। তোমার কাজ ছিল গ্রামবাসীদের জাগিয়ে তোলা, তাদের লড়াই করার জন্য প্রস্তুত করা, যাতে ভবিষ্যতে রঞ্জয়ের মতো কেউ আর জন্মাতে না পারে। কিন্তু তুমি সবাইকে অন্ধ করে দিতে বদ্ধপরিকর। এতে কি লাভ হবে দিদি? অন্ধ হয়ে কি অর্জন হবে? আমাদের উচিত নয় তাদের অন্ধ করে দেওয়া। আমাদের এই সমাজকে জাগিয়ে তুলতে হবে, তাদের মধ্যে সাহস সঞ্চার করতে হবে। তবেই সাধারণ মানুষ মল্লিকার পাশে দাঁড়িয়ে রঞ্জয়দের মোকাবেলা করার সাহস পাবে। মল্লিকা ক্লান্ত হয়ে পড়েছিল। সে তার আসল অপরাধীকে হত্যা করেছিল ঠিকই, কিন্তু গ্রামবাসীদের নীরবতা তাকে বিদ্ধ করছিল। কিন্তু রিয়ার কথায় মল্লিকা নিজের ভুল বুঝতে পারে, আর তার আত্মা মুক্তি পেয়ে যায়।